আগের ক্লাসে আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, তার পদ্ধতি প্রকরণ নিয়ে, মেকানিজম যাকে আমরা বলি, ক্রিয়া কৌশল। SN1 রিয়াকশন কি করে হয়, SN2 রিয়াকশন কি করে হয়, কোন কন্ডিশন SN1 রিয়াকশনকে ফেভার করে, কি ধরনের সাবস্ট্রেট থাকলে SN2 রিয়াকশন হবে, এ নিয়ে আগের ক্লাসে, আগের ভিডিওতে আমরা ইন ডিটেল আলোচনা করেছিলাম। আজকে আমরা কতগুলো এক্সাম্পল নিয়ে আসছি যে সাবস্টিটিউশন রিয়াকশানে অ্যালকিল হ্যালাইড পার্টিসিপেট করছে। তো এখানে দেখো, প্রথমটায় OH গ্রুপ দিয়ে, এই যে X দেখছো, Xটা হচ্ছে হ্যালোজেন। হ্যাঁ, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যালোজেন। এখন ফ্লোরিন থাকলে রিয়াকশনটা খুব ধীর গতিতে হয়, সেজন্য ফ্লোরিন খুব অল্প বিক্রিয়া দেয়। এই বিক্রিয়াগুলো তোমাদের জানা, দিস রিয়াকশন। অ্যালকিল হ্যালাইড NaOH দিয়ে হিট করছো অ্যালকোহল, X is replaced by OH group, halogen is replaced by, X is replaced by OH group। ঠিক আছে, এই যে বিক্রিয়াটা RCH2X plus CH3ONa রিয়াকশনে কি তৈরি হলো শেষ অবধি? ইথার। এখানে X কিসের দ্বারা রিপ্লেসড হলো? X is replaced by OCH3 group। X is replaced by OCH3। এখানে X কিসের দ্বারা রিপ্লেসড হলো? এখানে X রিপ্লেসড হলো CN গ্রুপের দ্বারা। KCN যখন ব্যবহার করলাম CN গ্রুপের দ্বারা। আর এখানে দেখো X রিপ্লেসড হলো NC দ্বারা। KCN ইউজ করলে CN দিয়ে রিপ্লেসড হচ্ছে, হ্যাঁ, আর AgCN ইউজ করলে NC দিয়ে রিপ্লেসড হচ্ছে। একটা ক্ষেত্রে সায়ানাইড আর একটা ক্ষেত্রে আইসোসায়ানাইড। এই কথাগুলো মনে রাখতে হবে। কেন হচ্ছে আমরা পরে পরে অন্য যখন বিষয়ে আলোচনা করবো, আজকেও আলোচনার মধ্যে আসতে পারে। তারপরে এই যে অংশটা যেখানে ইথার তৈরি হচ্ছে, এই বিক্রিয়াটাকে আমরা বলি উইলিয়ামসন রিয়াকশন। আমরা ইথার প্রস্তুতির সময় পড়েছি উইলিয়ামসন বিক্রিয়া। এই বিক্রিয়াটার একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে এই যে অ্যালকিল হ্যালাইডে বিটা হাইড্রোজেন আছে, বিটা হাইড্রোজেন থাকায় এখানে এলিমিনেশন রিয়াকশনও সংগঠিত হতে পারে। সাবস্টিটিউশন হয়ে যেমন ইথার হতে পারে, এলিমিনেশন হলে অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, এখানে যদি আমরা RCH2X না নিয়ে CH3X নিতাম, তাহলে সেই সম্ভাবনাটা থাকতো না, অ্যালকেন তৈরির সম্ভাবনাটা চলে যেত। তাহলে CH3OCH3 অর্থাৎ ডাইমিথাইল ইথার তৈরি হতো। KCN ব্যবহার করলে CN গ্রুপ ঢুকছে, কার্বন কার্বন বন্ড, বন্ডটা কি বন্ড? CC বন্ড। কিন্তু AgCN ব্যবহার করলে কার্বন নাইট্রোজেন বন্ড তৈরি হচ্ছে। এর নাম হচ্ছে সায়ানাইড যৌগ, এর নাম হচ্ছে আইসোসায়ানাইড যৌগ। NO2 ইউজ করলে, যখন আমরা KNO2 ইউজ করছি, X is replaced by নাইট্রো গ্রুপ, NO2 গ্রুপ, বন্ড তৈরি হচ্ছে কার্বন নাইট্রোজেন। AgNO2 ইউজ করলে এটা হচ্ছে, এটাকে আমরা বলছি নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট, অ্যালকিল নাইট্রাইট। আর উপরেরটা হচ্ছে নাইট্রো অ্যালকেন, এটাকে বলছে নাইট্রো অ্যালকেন। নাইট্রো অ্যালকেনে কি রকম বন্ড? কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ড। অ্যালকিল নাইট্রাইটে কি রকম বন্ড? কার্বনের সাথে অক্সিজেনের বন্ড। AgNO2 দিলে একরকম, KNO2 দিলে একরকম। এরকম এক্সাম্পল আরো খাড়া করা যায়। হ্যাঁ, আরো এরকম উদাহরণ তুমি দিতে পারো, যেমন এস্টার তৈরি করা যায়। ধরো RCH2X plus CH3COOAG, হ্যাঁ, সিলভার অ্যাসিটেট। এটা তোমরা আগে দেখেছো হান্স ডিকার বিক্রিয়া ব্যবহার করা হয়েছে, অ্যালকিল হ্যালাইড প্রিপারেশনে এটা দেখেছো।
AgX বেরিয়ে যাবে, কি তৈরি হবে CH3 COO CH2 R, এই তৈরি হবে স্টার। ঠিক আছে, তো এরকম আরো কম্পাউন্ডস বানানো যায়। আমি সেদিকে না গিয়ে তোমরা বইতে আরো উদাহরণ পাবে এরকম প্রতিটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের এক্সাম্পল। আমি এই অংশটা একটু আলোচনা করি। KCN এবং AgCN ব্যবহার কোন ক্ষেত্রে CN কার্বন কার্বন বন্ড তৈরি হচ্ছে, সায়ানাইড যৌগ তৈরি হচ্ছে, কোন ক্ষেত্রে আইসোসায়ানাইড যৌগ তৈরি হচ্ছে। দেখো, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলে একটা কথা আছে। অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট কথাটা এসছে অ্যাম্বিগুয়াস কথার থেকে। হ্যাঁ, অ্যাম্বিগুয়াস শব্দটার অর্থ অ্যাম্বিগুইটি আছে বলে। হ্যাঁ, তোমার কথার মধ্যে একটা অ্যাম্বিগুইটি আছে, মানে তোমার কথাটা পরিষ্কার বোঝাও যাচ্ছে না। এর দুরকম মানে হতে পারে। হ্যাঁ, এরাও হয় ওটাও হয়। তা অ্যাম্বিগুয়াস শব্দটার মানে হচ্ছে তাই ক্লিয়ার নয়, পরিষ্কার নয়, যে কোনো মানে একাধিক তার অর্থ বের করা যেতে পারে। সেখান থেকে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল CN মাইনাস, সেটাকে বলি আমরা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। কেন বলি? তার কারণ এই কার্বন দিয়েও যুক্ত হতে পারে, নাইট্রোজেন দিয়েও যুক্ত হতে পারে। বুঝতে পেরেছো? এটাকে আমরা বলি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, কারণ এই অ্যাটাকিং স্পেসিস, এটাও কার্বনটাও অ্যাটাকিং স্পেসিস, নাইট্রোজেনটাও অ্যাটাকিং স্পেসিস। যদি SN1 রিঅ্যাকশন হয়, ইন কেস অফ SN1 রিঅ্যাকশন, SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে, in case of SN1 reaction, attacking species is nitrogen. Attacking species is nitrogen. কারণ SN1 রিঅ্যাকশনে প্রথমে একটা কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এবার কার্বোক্যাটায়ন দেখবে সে কোথায় বেশি ইলেকট্রন পাচ্ছে। CN তুমি দেখো, কার্বনের সাথে নাইট্রোজেনের 3টে বন্ড আছে। ঠিক আছে, এই নাইট্রোজেন কার্বনের চেয়ে অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, ফলে বন্ডিং ইলেকট্রন পেয়ারগুলো নাইট্রোজেনের দিকে ঝুঁকে থাকে, নাইট্রোজেনের ইলেকট্রন ডেনসিটি বেশি হয়। আর যেহেতু অলরেডি একটা কার্বোক্যাটায়ন অলরেডি ফর্মড, সেহেতু সেই কার্বোক্যাটায়ন সে দেখবে কোথায় ইলেকট্রন বেশি পাবো, নাইট্রোজেনে বেশি পাবো, সে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে আইসোসায়ানাইড তৈরি করে। যেমন RCH2X, AgCN দিলে কি হচ্ছে, AgCN দিলে Ag কি করছে, X কে বের করে নিয়ে AgX তৈরি করছে এবং তার একটা প্রেসিপিটেট ফেলে দিচ্ছে। তাহলে কি পড়ে থাকছে, RCH2+। এই RCH2+ কার্বোক্যাটায়ন তৈরি হয়ে গেল। তখন CN এর মধ্যে, CN যখন ওর কাছে আসছে তখন সে নাইট্রোজেনকে বেছে নিচ্ছে এবং নাইট্রোজেনের সাথে ও বন্ড তৈরি করে আইসোসায়ানাইড যৌগ দিচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা যদি SN2 বিক্রিয়া হয় তখন সেখানে নিউক্লিওফাইলের একটা ভূমিকা চলে আসে। কারণ SN2 বিক্রিয়ায় নিউক্লিওফাইলকে একটু শক্তিশালী হতে হয়, সেই লিভিং গ্রুপকে তেড়ে বার করে। তাহলে নিউক্লিওফাইলের যদি ইলেকট্রন ডোনেটিং এবিলিটি বেশি হয়, অর্থাৎ নিউক্লিওফাইল যদি শক্তিশালী নিউক্লিওফাইল হয়, তাহলে সেখানে সুবিধা বেশি। সেই জন্য ধরো CH3X কার্বোক্যাটায়ন তৈরি হবে না, কারণ কার্বোক্যাটায়ন স্টেবল হবে না, তুমি CN মাইনাসের সাথে রিঅ্যাক্ট করছো। তাহলে এখানে কার্বন আর নাইট্রোজেন আছে। আমরা বলেছি নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে কি হয়, সেই ইলেকট্রনকে হোল্ড করতে পারে বেশি, অর্থাৎ তার ইলেকট্রন ডোনেটিং এবিলিটিটা তোমার কমে যায়। আর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে সেই ইলেকট্রনকে হোল্ড করতে পারে কম, ফলে তার ইলেকট্রন ডোনেট করার ক্ষমতাটা অনেক বেশি।
ইলেকট্রন ডোনেট করতে পারে বলে সে তখন গিয়ে অ্যাটাকটা সেই করে, কার্বনই অ্যাটাক করে, তার ডোনেটিং এবিলিটি বেশি করে। সেই জন্য CH3CN অর্থাৎ সায়ানাইড যৌগ তৈরি হয়। কার্বন কার্বন বন্ড, আগেরটা হয়েছিল কি কার্বন নাইট্রোজেন বন্ড। বুঝতে পেরেছ? এদের বলছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। একই যুক্তিতে NO2 হচ্ছে একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। NO2 মাইনাস, এটা অক্সিজেন দিয়েও যুক্ত হতে পারে, নাইট্রোজেন দিয়েও যুক্ত হতে পারে। SN1 রিয়াকশন যখন যোগ হবে, SN1 রিয়াকশন যদি হয় তাহলে অ্যাটাকিং স্পেসিস হবে অক্সিজেন। একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে, তো সে খুঁজবে কোথায় ইলেকট্রন বেশি আছে। ন্যাচারালি অক্সিজেনে বেশি থাকবে, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে অ্যাটাকিং স্পেসিস হচ্ছে অক্সিজেন, অ্যাটাকিং স্পেসিস হচ্ছে অক্সিজেন এবং আলটিমেটলি নাইট্রাইট কম্পাউন্ড তৈরি হবে। নাইট্রাইট কম্পাউন্ড মানে কি? CO বন্ড থাকবে, কার্বন অক্সিজেন বন্ড তৈরি হবে। আর ইন কেস অফ SN2 রিয়াকশন, যদি SN2 বিক্রিয়া হয়, ইন কেস অফ SN2 রিয়াকশন, তাহলে এখানে নিউক্লিওফাইলের একটা ভূমিকা থেকে যাচ্ছে, তাকে ইলেকট্রন দিয়ে লিভিং গ্রুপকে তাড়াতে হবে। এবার কিন্তু অ্যাটাকিং স্পিসিস হলো নাইট্রোজেন, হ্যাঁ, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে কম। অ্যাটাকিং স্পিসিস নাইট্রোজেন। এইবার কিন্তু নাইট্রো কম্পাউন্ড তৈরি হবে। এবার কি তৈরি হবে? নাইট্রো কম্পাউন্ড, অর্থাৎ CN বন্ড। ঠিক আছে কিনা? তো এরকম অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল থাকলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রোডাক্ট আমরা তৈরি হতে দেখতে পাই। ঠিক আছে, এই ধরনের দেখবে বইতে আরও উদাহরণ আছে, থায়ো অ্যালকোহল দিয়ে উদাহরণ আছে, তোমরা সেগুলো একটু দেখে নেবে। আমরা পরবর্তীতে এলিমিনেশন রিয়াকশন আলোচনার দিকে যাব। দেখো, আমরা এলিমিনেশন রিয়াকশন আলোচনা করছি অ্যালকিল হ্যালাইড যৌগ যাতে কিনা বিটা হাইড্রোজেন আছে, হ্যাঁ, তার সাথে KOH একটা স্ট্রং বেস অ্যালকোহল মাধ্যমে হিট করলে HCl বেরিয়ে যায়। HCl, এখানে HCl বেরোবে, যদি ব্রোমিন থাকে HBr বেরোবে, যদি আয়োডিন থাকে HI বেরোবে। রিয়াকশনটাকে বলে ডি হাইড্রো হ্যালোজেনেশন। এই রিয়াকশনটার নাম কি? ডি হাইড্রো হ্যালোজেনেশন রিয়াকশন। ঠিক আছে, হাইড্রোজেন এবং হ্যালোজেন বেরিয়ে যায়, এটাকে এলিমিনেশন রিয়াকশন বলে। কাকে বলে? হোয়াট ইজ এলিমিনেশন রিয়াকশন? দ্য রিয়াকশন ইন হুইচ more than one atom or groups are liberated from a molecule, no new atom or groups attached to it, then the reaction is called elimination reaction. এবং আফটার এলিমিনেশন রিয়াকশন, যেহেতু একাধিক গ্রুপ বা অ্যাটম বেরিয়ে যায়, নতুন কেউ যোগে যুক্ত হয় না, সেজন্য আফটার এলিমিনেশন রিয়াকশন আমরা একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড পাই। কারণ গ্রুপগুলো বেরিয়ে গেলে তো ভ্যালেন্সিটা ফুলফিল করতে হবে। তো ভ্যালেন্সিটা ফুলফিল করার জন্য নিজেদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরি করে রাখে। ঠিক আছে, তো এইরকম আছে। আবার ধরো ডাই হ্যালো কম্পাউন্ড হলে সেও দেয়, আমরা অ্যালকিনের প্রিপারেশনের ক্ষেত্রে পড়েছি। CH2Br, CH2Br, জিঙ্ক দিয়ে, জিঙ্ক আর মিথানল হিট করলাম, অ্যালকিন পেয়েছি, ZnBr2 বেরিয়ে গেছে, আমরা অ্যালকিন পেয়েছি। ডাইহ্যালো কম্পাউন্ডও দেয়, হ্যাঁ, এটাকে বলে 1-2 এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে, 1-2 এলিমিনেশন রিয়াকশন, অর্থাৎ পাশাপাশি দুটো কার্বন থেকে দুটো গ্রুপ এলিমিনেট হয়ে গেল। বাকি বলে আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন। 1-2 এলিমিনেশন রিয়াকশন, 1-2 elimination reaction or
আলফা বিটা এলিমিনেশন রিয়াকশন। ঠিক আছে, এরকম 1,3ও হতে পারে, আলফা গামা এলিমিনেশন রিয়াকশন। দুটো হ্যালোজেন একটা কার্বনের গ্যাপে আছে, তাও থাকতে পারে। রিয়াকশনের মেকানিজম, আগের দিন যেমন সাবস্টিটিউশন রিয়াকশনের মেকানিজম দেখাচ্ছিলাম, SN1 পথে হতে পারে, SN2 পথে হতে পারে, এরও E1 E2 এবং E1CB এই 3 রকম রাস্তাতেই হতে পারে। E1টা SN1 এর মতো অনেকটা কার্বোক্যাটায়ন তৈরির মধ্যে দিয়ে যায়, যার জন্য SN1 রিয়াকশন হলে কিছুটা E1 রিয়াকশন হয়। তুমি এই রিয়েজেন্টগুলোকে খেয়াল করলে দেখবে এগুলো খুবই কাছাকাছি SN1 বিক্রিয়ার। এই মাধ্যমটা পাল্টে যদি জল করে দিই তাহলে SN1 রিয়াকশনটাই ডমিনেন্ট হয়ে যাবে। অ্যালকোহল ইজ দ্য মেজর প্রোডাক্ট। অ্যালকোহল করলে এলিমিনেশন ঘটে কিছুটা। ঠিক তেমনি E2 আর SN2 হচ্ছে প্যারালাল রিয়াকশন, পাশাপাশি চলে। SN2 রিয়াকশন হওয়া মানে কিছু না কিছু E2 হবে। কন্ডিশনের ওপর ডিপেন্ড করে যে কোনটা ডমিনেটিং নয়। আমি তোমাদের ক্লাস 11-এ পড়িয়েছিলাম এই রিয়াকশনগুলো সম্পর্কে, কখন কোনটা ডমিনেটিং হবে। যদি প্রয়োজন পড়ে ক্লাস 12-এ এসেও আর একবার পড়াবো, কিন্তু এখন একটা কম্পাউন্ড পড়ানোর মধ্যে আছে তো, তাই আর এই ডিটেল আলোচনাগুলোর দিকে যাচ্ছি না। বদলে একটা সমস্যা আমি দেখাচ্ছি। ধরো এই যৌগটার নাম হচ্ছে 2-ক্লোরোবিউটেন। 2-ক্লোরোবিউটেন, এখানে 2 নম্বর কার্বনের সাথে হ্যালোজেন আছে, এই হচ্ছে হ্যালোজেন। বিটা হাইড্রোজেন দেখো দুটো, ডান দিকেও একটা বিটা হাইড্রোজেন আছে, বাঁ দিকেও একটা বিটা হাইড্রোজেন আছে। তুমি KOH অ্যালকোহল দিয়ে হিট করছো, যদি বাঁ দিকে বিটা হাইড্রোজেন চলে যায় তাহলে বিউট-টুইন হবে। এটাকে বলে সেইট-জেপ প্রোডাক্ট। সেইট-জেপ প্রোডাক্ট, এগুলো সব এক একজনের নাম অনুসারে। আর যদি ডান দিকে বিটা হাইড্রোজেন চলে যায় তাহলে এক পাশে ডাবল বন্ড তৈরি হবে। এটাকে বলে লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন। সেইট-জেপ হচ্ছে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন। হফম্যান প্রোডাক্ট, লিস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন, মানে হাইড্রোজেনগুলো কম প্রতিস্থাপিত হয়েছে। তো দুটোই দুজন বিজ্ঞানীর নাম। কোনটা তৈরি হবে এটা একটা সমস্যা থাকে, নির্ভর করে কন্ডিশনের উপর। ঠিক আছে, এই ক্ষেত্রে যেমন সেইট-জেপ প্রোডাক্টটা ডমিনেট, কারণ এটা অনেক বেশি স্টেবল। হাইপার কনজুগেশন হয়ে এই অ্যালকিনের স্টেবিলিটি অনেকটা বাড়িয়ে দেয়। কিন্তু জায়গায় জায়গায় সেইট-জেপ প্রোডাক্টের চাইতে হফম্যান প্রোডাক্ট বেশি হয়। কোথায় কোথায় হয় একটু সংক্ষেপে বলে দিই। যদি দেখা যায় যে স্টেরিক হিন্ড্রেন্স খুব বেশি, অ্যালকিল হ্যালাইডটা অনেক ব্রাঞ্চিং আছে, বড় বড় গ্রুপ যুক্ত আছে, বা যে বেসটা ব্যবহার করা হচ্ছে সেই বেসটা খুব বড়, আমরা OH- এর মতো ছোট বেস নয়, টারশিয়ারি বিউটক্সাইড আয়ন বড় বেস ইউজ করছি, তখন কিন্তু সেখানে হফম্যান প্রোডাক্টটাই ডমিনেটিং হবে। তাহলে অ্যালকিল হ্যালাইড যদি বড় হয়, অনেক ব্রাঞ্চিং থাকে, বেস যদি বড় হয়, তাহলে হফম্যান প্রোডাক্টটা ডমিনেট করবে। অ্যালকিল হ্যালাইডের মধ্যে তুমি যদি অ্যালকিল ফ্লোরাইড ব্যবহার করো তাহলে হফম্যান প্রোডাক্টটা ডমিনেট করবে। আর যদি দেখা যায় যে হফম্যান প্রোডাক্ট তৈরি হলে কনজুগেশনে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, মানে প্রোডাক্টের একটা স্টেবিলিটি, কনজুগেশনে ডাবল বন্ড থাকলে প্রোডাক্ট স্টেবল হবে, কারণ রেজোনেন্স হবে, তাহলে সেক্ষেত্রেও হফম্যান প্রোডাক্ট হবে। মানে প্রোডাক্টের স্টেবিলিটি একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখানে সেইট-জেপ প্রোডাক্টটা স্টেবল কেন? কারণ অনেক বেশি হাইপার কনজুগেশন হচ্ছে হফম্যানের চাইতে। ছবি দেখলেই বুঝতে হবে, 3টে 6টা, এখানে মাত্র 2টো হাইপার কনজুগেশন হচ্ছে। তাহলে সেইট-জেপ প্রোডাক্টটা যে এখানে বেশি স্থায়ী তার অন্যতম কারণ হচ্ছে প্রোডাক্টটা অনেক বেশি স্টেবল, তাই তো? হফম্যানের ক্ষেত্রেও যদি দেখা যায় যে হফম্যান রিয়াকশন হলে কনজুগেশনে ডাবল বন্ড হবে, প্রোডাক্ট বেশি স্থায়ী হবে, তাহলে সেখানে কিন্তু হফম্যান রিয়াকশন বেশি তৈরি হবে। এরপর আমরা বাকি বিক্রিয়াগুলো দেখো। আমরা এখানে ধাতুর সঙ্গে বিক্রিয়া আমরা 5টা ভাগ করেছিলাম, তো মনে থাকতে পারে। একটা সাবস্টিটিউশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন মেজর, এই দুটো হচ্ছে মেজর রিয়াকশন অ্যালকিল হ্যালাইডের। এছাড়াও আমরা বলেছিলাম যে অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন তোমার মেটালের সাথে এটা রিয়াক্ট করে, রিডাকশন রিয়াকশন আছে, কিছু কিছু রিঅ্যারেঞ্জমেন্টও আছে। এখানে মেটালের সাথে রিয়াক্ট করছে দেখো শুষ্ক ইথার মাধ্যমে, ড্রাই ইথার মিডিয়াম। অ্যালকিল হ্যালাইডকে যদি তুমি ম্যাগনেসিয়াম দিয়ে হিট করো তাহলে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড তৈরি হয়।
এটাকে আমরা গ্রিগনার রিয়েজেন্ট বলি। এই ধরনের কম্পাউন্ডকে মনে রেখো কথাটা, এখানে CH3 না থেকে C2H5 থাকতে পারতো, তাহলে তৈরি হতো C2H5 MgBr, ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। হ্যাঁ, এইটা নিয়ে আমাদের কিন্তু একদিন কেমিস্ট্রি পড়তে হবে, হয়তো একটা দুটো ক্লাসই লেগে যাবে। আমরা পড়াবো এর পর যে এই গ্রিগনার রিয়েজেন্ট খুব একটা ইম্পর্টেন্ট সাবস্টেন্স অর্গানিক কেমিস্ট্রিতে, কারণ এখান থেকে বহু সংখ্যক যৌগ তুমি তৈরি করতে পারো। পরের রিয়াকশনটা তোমার চেনা, ভার্জ রিয়াকশন। অ্যালকেন প্রিপারেশনে করেছো, অ্যালকিল হ্যালাইড সোডিয়ামের সাথে রিয়াক্ট করে অ্যালকেন দেয় শুষ্ক ইথান মাধ্যমে, ড্রাই ইথান মিডিয়াম। তার বৈশিষ্ট্যকে ইত্যাদি সব ক্লাস 11 আমরা পড়েছি। এটাও অ্যালকিল হ্যালাইডের বিক্রিয়া, মেটালের সাথে বিক্রিয়া, এবং লাস্টলি লিথিয়ামের সঙ্গে বিক্রিয়া আছে। দেখো CH3Li মিথাইল লিথিয়াম যৌগ তৈরি করে। তা এই যৌগগুলোর আর একটা নাম আছে, বুঝলে, এদেরকে জৈব ধাতব যৌগও বলা হয়। কি বলা হয়? জৈব ধাতব যৌগ, ইংরেজিতে বলে অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। এদেরকে বলা হয় জৈব ধাতব যৌগ বা অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড। যদি প্রশ্ন করে যে কাদের আমরা জৈব ধাতব যৌগ বলবো, তাহলে বলবে যে সমস্ত জৈব যৌগে কার্বন পরমাণুর সাথে সরাসরি ধাতুর পরমাণু যুক্ত থাকে। যেমন এখানে আছে কার্বনের সাথে ম্যাগনেসিয়াম, যেমন এখানে আছে কার্বনের সাথে লিথিয়াম। এইটা কিন্তু নয়, এটা তো অ্যালকেন। তাদেরকে আমরা জৈব ধাতব যৌগ বলি। ধরো তোমাকে প্রশ্ন দিল, আচ্ছা CH3COONA এটা কি অর্গানোমেটালিক কম্পাউন্ড? এখানে তো কার্বনও আছে, মেটালও আছে। বলবে না, এটা অর্গানোমেটালিক কম্পাউন্ড নয়, কারণ এখানে মেটাল থাকলেও সে কার্বনের সাথে যুক্ত নয়। তাহলে অর্গানোমেটালিক কম্পাউন্ডস কারা? না, যাতে কার্বন থাকবে, মেটাল থাকবে এবং মেটালটা কার্বনের সাথে যুক্ত থাকবে, তারাই হচ্ছে অর্গানোমেটালিক কম্পাউন্ড হবে। ঠিক আছে? দেখো রিডাকশন রিয়াকশন, বিজারক, সাধারণ বিজারক দ্রব্য যেটা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে রিডিউস করা হচ্ছে, বা লাল ফসফরাস HI দিয়ে বিজারণ করা হচ্ছে, বা জিঙ্ক HCl দিয়ে রিডিউস করা হচ্ছে। হ্যাঁ, করলে এগুলো সব অ্যালকেনে পরিণত হয়। অ্যালকিল হ্যালাইড ইজ কনভার্টেড ইনটু অ্যালকেন। কথাটা মনে রাখো যে অ্যালকিল হ্যালাইডের রিডাকশন ঘটালে সেটা কি দেবে? সেটা সবসময় অ্যালকেন দেবে। নাম্বার অফ কার্বন অ্যাটম রিমেন সেম। এবং শেষে একটা পুনর্বিন্যাস বিক্রিয়া দেখানো হলো, যদি অ্যালকিল হ্যালাইডকে কোনো লুইস অ্যাসিডের প্রেজেন্সে হিট করা যায়, তাহলে তার একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে। 1 chloropropan ইজ কনভার্টেড ইনটু 2 chloropropan। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের অ্যালকিল হ্যালাইড সংক্রান্ত বিক্রিয়া। কিন্তু পড়াটা শেষ হলো না, অ্যালকিল হ্যালাইডের আরও এক একটা বিষয় আমরা আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই।